আপনি কি কখনো কল্পনা করতে পারেন এমন এক খুনি যে তার শিকারকে খুন করার পর তার শরীরকে নিখুঁতভাবে 6টি টুকরো করে? শুধু তাই নয়, সেই টুকরোগুলোকে আবার শিল্পীর মতো সাজিয়ে রেখে যায়, কিন্তু একটি অংশ, শুধুমাত্র একটি হাত, গায়েব করে দেয়। কোরিয়ান পুলিশের ইতিহাসে এমন ভয়ঙ্কর আর অদ্ভুত ক্রাইম সিন এর আগে কেউ দেখেনি। খুনির প্রতিটি পায়ের ছাপের ঠিক পাশেই ছিল একটা করে গোলাকার গর্ত, যেন খুনি একা ছিল না, তার সাথে ছিল এমন কেউ যে ক্রাচ ছাড়া হাঁটতে পারে না। কিন্তু আসল ভয়টা অন্য জায়গায়। যদি সেই খুনি আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে টার্গেট করে আর আপনাকে বাধ্য করে তার হয়ে অপরাধের প্রমাণ লোপাট করতে, আপনি তখন কি করবেন? ন্যায় বিচারের পথ ধরবেন, নাকি নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে অপরাধের অন্ধকারে তলিয়ে যাবেন? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কোরিয়ান থ্রিলার মুভি নো মার্সির এক রুদ্ধশ্বাস গল্প। বলা হয় এই সিনেমার গল্পটি কোরিয়ার সবচেয়ে বিকৃত মস্তিষ্কের এক সিরিয়াল কিলারের বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত। গ্যারান্টি দিচ্ছি, এই সিনেমার শেষে যে টুইস্ট আপনার জন্য অপেক্ষা করছে তা আপনার রাতের ঘুম কেড়ে নেবে। গল্পের শুরুতেই আমাদের পরিচয় হয় মিস্টার জিয়াং এর সাথে। তিনি কোনো সাধারণ মানুষ নন, ফরেন্সিক দুনিয়ার এক জীবন্ত কিংবদন্তি। তার চোখ যেন এক এক্স-রে মেশিন, যা লাশের শরীর ভেদ করে খুনি পর্যন্ত পৌঁছে যেতে পারে। তিনি পুলিশ একাডেমিতে ছাত্রদের একটি কেস বোঝাচ্ছিলেন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল এক মহিলা শারীরিক সম্পর্কের সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন। কিন্তু জিয়াং তার অভিজ্ঞ চোখ দিয়ে ধরে ফেলেন আসল সত্য। এটি কোনো দুর্ঘটনা ছিল না, ছিল এক ঠান্ডা মাথার খুন। মহিলার স্বামী তাকে টনসিলের ইনফেকশনের নাম করে এমন একটি অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়েছিল যাতে তার অ্যালার্জি ছিল। এরপর শারীরিক সম্পর্কের নাটক সাজিয়েছিল, যাতে সবাই ভাবে এটি একটি স্বাভাবিক দুর্ঘটনা। এভাবেই জিয়াং প্রমাণ করেন সত্য কখনো চাপা থাকে না। কিন্তু তিনি জানতেন না তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটি অপেক্ষা করছে। খুব শীঘ্রই তার কাছে একটি নতুন কেস আসে, এক তরুণীর খণ্ড বিখণ্ড লাশ। মৃতার নাম এনিয়া, বয়স মাত্র 29। তার শরীরকে নিখুঁতভাবে 6টি টুকরো করা হয়েছে, কিন্তু তার ডান হাতটি উধাও। জিয়াং হাজারো লাশ দেখেছেন, কিন্তু এমন ভয়ঙ্কর দৃশ্য তাকেও নাড়া দেয়। তিনি তার সাথে নেন এক তরুণ এবং বুদ্ধিমান ডিটেকটিভ জিয়াওবাইকে। জিয়াওবাই পুলিশ একাডেমিতে জিয়াংয়ের ছাত্র ছিল এবং তাকে গুরু মানত। অটোপসি টেবিলে জিয়াং তার কাজ শুরু করেন। বেচারা জিয়াওবাই থিওরি আর রিয়ালিটির পার্থক্যটা সে হাড়ে হাড়ে টের পায়। নাড়ি ভুড়ি উল্টে আসা বমি থামাতে সে দৌড়ে বাইরে পালিয়ে যায়। এদিকে জিয়াং আবিষ্কার করেন এক অদ্ভুত জিনিস। মৃতার নাক, কান আর মুখের ভেতরে গ্রানাইট পাথরের গুঁড়ো লেগে আছে। মুহূর্তে তার মাথায় পুরো দৃশ্যটা পরিষ্কার হয়ে যায়। তিনি বলেন, খুনি অত্যন্ত চালাক। সে লাশটি একটি কংক্রিট মিক্সিং প্ল্যান্টে খুন করেছে, যেখানে গ্রানাইট পাউডার সহজলভ্য। এরপর রক্তের দাগ এড়াতে লাশটিকে সমুদ্রের ধারে নিয়ে টুকরো টুকরো করেছে এবং সবশেষে 10 কিলোমিটার দূরে গুন নদীর ভাটিতে ফেলে দিয়েছে। খুনের জায়গা, লাশ কাটার জায়গা আর লাশ ফেলার জায়গা, 3টি বিন্দুকে যেন এক অদৃশ্য সুতোয় গেঁথে ফেললেন জিয়াং। তার এই অবিশ্বাস্য দক্ষতা দেখে সবাই অবাক। জিয়াওবাই সাথে সাথে ছুটে যায় সেই কংক্রিট প্ল্যান্টে, কিন্তু সেখানকার ম্যানেজার জানায় প্ল্যান্ট 24 ঘন্টা চালু থাকে, এখানে খুন করা প্রায় অসম্ভব। বরং সে পরিবেশবাদী বিক্ষোভকারীদের দিকে আঙুল তোলে, যারা নদীর ওপর বাঁধ নির্মাণের প্রতিবাদে প্রতিদিন হট্টগোল করে। আর ঠিক তখনই ডিটেকটিভদের চোখ আটকে যায় কাছের একটা বালির স্তূপের ওপর। সেখানে মানুষের হাতের মতো কিছু একটা দেখা যাচ্ছে। ওটা কি অ্যানিয়ার হারিয়ে যাওয়া সেই ডান হাত? অন্যদিকে সিনিয়র ডিটেকটিভরা অ্যানিয়ার জুয়ারি বয়ফ্রেন্ডকে ধরে আনে, কিন্তু তার কাছে ঘটনার সময়কার পাকা অ্যালিবাই ছিল। কেসটা যেন আরও জটিল হয়ে উঠছে। সেই রাতে জিয়াং তার বাড়িতে একাই ছিলেন। তার একমাত্র মেয়ে, যে কিনা এক জটিল রোগে আক্রান্ত হয়ে গত 10 বছর ধরে বিদেশে চিকিৎসাধীন ছিল, অবশেষে দেশে ফিরছে। জিয়াং ঠিক করেছিলেন এবার তিনি অবসর নিয়ে মেয়ের সাথেই বাকি জীবনটা কাটাবেন। কিন্তু মেয়ের ফোন আসে, তার ফ্লাইট কয়েকদিনের জন্য পিছিয়ে গেছে। আর ঠিক তখনই এই ভয়ঙ্কর কেসটা তার হাতে আসে। জিয়াং আর জিয়াওবাই কেসটা দিয়ে আলোচনা করতে বসে। খুনি কেন এত কষ্ট করে লাশ এক জায়গায় খুন করে, আরেক জায়গায় কাটে, তারপর তৃতীয় জায়গায় ফেলে? আর কেনই একটা হাত আলাদা করে আবার খুনের জায়গায় রেখে যায়? সে কি পুলিশকে কোনো বার্তা দিতে চাইছে? হঠাৎ জিয়াওবাইয়ের মাথায় বিদ্যুৎ খেলে যায়। সে তদন্তের এক নতুন দিক খুঁজে পায়। পরের দিন মিটিংয়ে সে তার সিনিয়রদের জানায় খুনের 3টি স্থান, কংক্রিট প্ল্যান্ট, গুনসান পুকুর এবং গুম নদী, এই প্রত্যেকটি জায়গাতেই আনহাইন্ডার্ড ভেনাস নামে একটি পরিবেশবাদী সংগঠন বিক্ষোভ করেছে।
এই সংগঠনের সভাপতির নাম লি সং-হো। তিনি বিশ্বাস করেন সরকার গুম নদীর ওপর বাঁধ নির্মাণ করে নদীকে হত্যা করছে, যা ভেনাসের শরীর কেটে ফেলার সমান। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, লি সং-হোর মতে সরকার নদীকে 6টি ভাগে ভাগ করে ফেলছে, ঠিক যেমন অ্যানিয়ার লাশকে 6 টুকরো করা হয়েছিল। এখানেই শেষ নয়, লি সং-হো ছোটবেলা থেকে পোলিওতে আক্রান্ত এবং হাঁটার জন্য ক্রাচ ব্যবহার করেন। খুনের স্থানে পাওয়া সেই অদ্ভুত গোলাকার গর্তগুলো কি তাহলে তার ক্রাচের দাগ? সব কিছু যেন জলের মতো পরিষ্কার হয়ে যায়। পুলিশ লি সং-হোকে গ্রেপ্তার করতে ছুটে যায়। আশ্চর্যজনকভাবে লি সং-হো পালানোর বিন্দুমাত্র চেষ্টা করে না। তার মুখে ভয় বা অনুশোচনার লেশমাত্র নেই, বরং এক অদ্ভুত শীতল শান্ত ভাব, যেন সেই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল। থানায় নিয়ে আসার পর সে সহজেই নিজের দোষ স্বীকার করে নেয় এবং বলে সে একটি ইলেকট্রিক করাত দিয়ে লাশটিকে কেটেছে। কেস ক্লোজড? না বন্ধুরা, আসল গল্প তো এবার শুরু হবে। যেদিন সকালে পুলিশ লি সং-হোকে গ্রেপ্তার করছিল, ঠিক সেই সময় জিয়াং তার মেয়েকে আনার জন্য এয়ারপোর্টে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। এক অচেনা লোক তার হাতে একটি খাম ধরিয়ে দেয়। খামের ভেতরে যা ছিল তা দেখে জিয়াংয়ের পৃথিবীটা এক মুহূর্তে দুলে ওঠে। তার আদরের মেয়ের অপহরণের ছবি, আর অপহরণকারী আর কেউ নয়, সেই দিনের গ্রেপ্তার হওয়া খুনি লি সং-হো। জিয়াং যখন আতঙ্কে কাঁপছেন, তখন জিয়াওবাই তাকে ফোন করে খুনি গ্রেপ্তার হওয়ার সুখবর দেয়। জিয়াং বুঝতে পারেন তিনি একটি ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছেন। থানায় পৌঁছে তিনি সব নিয়ম ভেঙে সরাসরি লি সং-হোর সাথে দেখা করেন। লি সং-হো তার দিকে তাকিয়ে এক শয়তানি হাসি দিয়ে বলে, আমি এত বড় একটা খুন করলাম, আর কেউ আমাকে আমার উদ্দেশ্যটা পর্যন্ত জিজ্ঞেস করল না। এরপর সে জিয়াংয়ের সামনে একটি চুক্তি রাখে। 3 দিন, তোমার হাতে 3 দিন সময় আছে। এর মধ্যে যদি তুমি আমাকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে বের করতে পারো, তাহলে তোমার মেয়ে বেঁচে ফিরবে, নয়তো। একদিকে তার সারা জীবনের সততা, তার পেশা, তার বিবেক, আর অন্যদিকে তার কলিজার টুকরো মেয়ে। একজন বাবা হিসেবে তিনি কোন পথ বেছে নেবেন? জিয়াং জানেন লি সং-হো নিজেই খুনের কথা স্বীকার করেছে, এমনকি খুনের অস্ত্র কোথায় আছে সেটাও বলে দিয়েছে। এই পরিস্থিতি থেকে তাকে বের করা প্রায় অসম্ভব। জেরা ঘর থেকে বেরিয়ে তিনি জানতে পারেন সেই ইলেকট্রিক করাতটি ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। যদি তাতে এনিয়ার রক্ত পাওয়া যায়, তাহলে সব শেষ, তার মেয়েও শেষ। অনেক চিন্তা ভাবনার পর জিয়াং এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন। তিনি অফিস থেকে একটি সার্জিক্যাল ছুরি নিয়ে বাড়ি ফেরেন এবং নিজের পোষা নিরীহ কুকুরটির পায়ে আঘাত করেন। অন্যদিকে জিয়াওবাই তার সিনিয়রদের বকাঝকা খেয়ে ল্যাবে যাচ্ছিল রিপোর্টের জন্য তাগাদা দিতে। জিয়াং তখন ল্যাবের এক কর্মীকে ফোন করে মিটিংয়ের বাহানায় সরিয়ে দেন। চারিদিকে পিন পতন নীরবতা, প্রতিটি সেকেন্ড যেন 1 ঘন্টার সমান। জিয়াং কাঁপা কাঁপা হাতে ইলেকট্রিক করাতটা তুলে নেয়, রাসায়নিক দিয়ে আসল রক্তের দাগ মুছে ফেলে এবং সেখানে লাগিয়ে দেয় তার পোষা কুকুরের রক্ত। ঠিক তখনই জিয়াওবাই ল্যাবের দিকে রওনা দেয়। কিন্তু ভাগ্যক্রমে জিয়াওবাই ল্যাবে না গিয়ে সরাসরি অফিসে চলে আসে। সে জিয়াংকে জিজ্ঞেস করে কেন তিনি কেসটা নিয়ে এত জটিলতা তৈরি করছেন। জিয়াং ঠান্ডা মাথায় উত্তর দেন, কেসটা বড্ড বেশি সহজ। আমার মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে, খুনি হয়তো অন্য কেউ। তিনি জিয়াওবাইকে আরও তদন্ত করার জন্য উস্কে দেন। সেই রাতে জিয়াং লুকিয়ে লি সং-হোর সাথে দেখা করে এবং মেয়ের সাথে কথা বলতে চায়, কিন্তু লি সং-হো তাকে নিয়ে খেলা করতে থাকে। সে জিয়াংকে বারবার জিজ্ঞেস করে, আমি কেন এনিয়াকে খুন করব? ভেবে দেখো, তোমার স্মৃতিশক্তি হয়তো দুর্বল হয়ে গেছে। হঠাৎ ফোনটা বেজে ওঠে। ফোনের ওপাশ থেকে ভেসে আসে তার মেয়ের কান্নার আওয়াজ, বাবা আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। ফোনটা কেটে যায়। এই একটা ফোন কল জিয়াংয়ের ভেতরের শেষ মনুষ্যত্বটুকুও যেন নিভিয়ে দেয়। তিনি এখন যে কোনো মূল্যে লি সং-হোকে বাঁচানোর জন্য বদ্ধপরিকর। তিনি জানতে চান খুনের আসল অস্ত্র, সেই ভোঁতা বস্তুটি কোথায় লুকানো আছে, কিন্তু লি সং-হো কিছুই বলে না। জিয়াং মরিয়া হয়ে এনিয়ার বাড়িতে তদন্ত করতে যান এবং সেখানে তার নিজের একটি ভিজিটিং কার্ড খুঁজে পান। এরপর তিনি এনিয়ার এক বান্ধবীর সাথে দেখা করেন, কিন্তু বিশেষ কিছু জানতে পারেন না। ঠিক তখনই জিয়াওবাইয়ের ফোন আসে। সে জানায় ইলেকট্রিক করাতিতে কুকুরের রক্ত পাওয়া গেছে। জিয়াংয়ের কথা সত্যি প্রমাণ হয় পুলিশ এখন বিভ্রান্ত। তারা গ্রেফতারি পরোয়ানার আবেদন করতে পারছে না এবং মরিয়া হয় খুনের আসল অস্ত্রটি খুঁজছে। জিয়াং বুঝতে পারেন পুলিশ যদি তার আগে অস্ত্রটি খুঁজে পায় তাহলে তার সব চেষ্টা বৃথা যাবে। তিনি পুলিশের আগে লি সং-হোর বাড়িতে পৌঁছান এবং মেঝের নিচ থেকে কিছু কাগজপত্র আর একটি ছবি খুঁজে পান। ছবিতে লি সং-হোর সাথে এক টুপি পরা লোককে দেখা যায়। এই সেই লোক যে এয়ারপোর্টে তাকে মেয়ের ছবি দিয়েছিল। বোঝা যাচ্ছে সে লি সং-হোর সহযোগী।
কিন্তু তাড়াহুড়োয় জিয়াং তার সার্জিক্যাল ছুরিটি সেখানেই ফেলে আসেন। পুলিশ যখন বাড়িতে তল্লাশি চালাতে আসে, তারা পেছনের উঠোন থেকে খুনের আসল অস্ত্র, রক্তমাখা একটি লোহার রড এবং ঘরের ভেতর থেকে জিয়াংয়ের ফেলে যাওয়া সার্জিক্যাল ছুরিটি খুঁজে পায়। জিয়াং কোনো মতে সেখান থেকে পালিয়ে ছবিতে থাকা লোকটির পরিচয় জানতে পারেন। তার নাম আজিয়াং। সে লি সংহোর বোনের প্রেমিক ছিল, যে কিনা অনেক বছর আগে আত্মহত্যা করেছিল। জিয়াং সেই পুরনো ঠিকানায় ছুটে যান। বাড়িতে ঢুকে তিনি দেয়ালে আটকানো একটি পুরনো খবরের কাগজের কাটিং দেখতে পান। কাগজের হেডলাইনটি ছিল, হাই স্কুল ছাত্রীর গণধর্ষণ মামলায় অভিযুক্তরা নির্দোষ মুক্তি পেয়েছে। এই লেখাটা পড়া মাত্রই জিয়াংয়ের পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তার মনে পড়ে যায় বহু বছর আগের এক ভুলে যাওয়া ঘটনা, এক ভয়ঙ্কর স্মৃতি। ঠিক সেই মুহূর্তে আজিয়াং বাড়ি ফেরে এবং জিয়াংকে দেখে দৌড়ে পালায়। জিয়াং তাকে তাড়া করে ধরে ফেলেন, কিন্তু তার সাথে শক্তিতে পেরে ওঠেন না। কান্নায় ভেঙে পড়ে জিয়াং বুঝতে পারেন লি সং হো কেন তাকে বলেছিল তার স্মৃতিশক্তি দুর্বল। এই পুরো ঘটনাটি বহু বছর আগের সেই গণধর্ষণ মামলার সাথে জড়িত। পুলিশ বিভাগে তখন রীতিমতো হইচই পড়ে গেছে। যে লোহার রডটিকে তারা খুনের অস্ত্র বলে প্রেস কনফারেন্সে ঢাকঢোল পিটিয়েছিল, ফরেন্সিক রিপোর্ট আসতেই তাদের মাথায় হাত। রডের রক্ত এনিয়ার নয়। তাহলে এই রক্তটা কার? পুলিশ একটা খুনের অস্ত্র খুঁজতে গিয়ে আরেকটা রহস্যের জন্ম দিয়ে ফেলেছে। প্রেস্টিজের ভয় তাদের মুখ চুন। কিন্তু তারা যে প্রশ্নটা এড়িয়ে যাচ্ছিল, সেই প্রশ্নটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি রক্তটা এনিয়ার না হয়, তাহলে ওটা কার? এদিকে জিয়াং আবার লি সংহোর মুখোমুখি হয়। এতদিনে তার সব মনে পড়ে গেছে। খবরের কাগজের সেই একটি হেডলাইন তার চোখের সামনে থেকে ভুলের পর্দা সরিয়ে দিয়েছে। সে বুঝতে পেরেছে আজ সে যা ভোগ করছে তা তার নিজের অতীতের কর্মফল। অনুতাপে পুড়তে থাকা জিয়াংয়ের এখন একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে লি সংহোকে বাঁচানো, যাতে তার মেয়ে নিরাপদে ফেরে। কিন্তু লি সংহো যেন তাকে কষ্ট দিয়েই আনন্দ পাচ্ছিল। সে কিছুতেই বলছিল না খুনের আসল অস্ত্রটা কোথায়। তার শীতল চাহনি আর বাঁকা হাসি জিয়াংয়ের ভেতরের অসহায় বাবাকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছিল। অবশেষে লি সংহো তার ক্রাচ দিয়ে সজোরে মাটিতে আঘাত করে। এক মুহূর্তের জন্য জিয়াংয়ের শিরদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। সেই ইশারাটা বুঝতে পারে, এই ক্রাচ, এটাই তাহলে আসল খুনের অস্ত্র। জিয়াং তার চূড়ান্ত পরিকল্পনা সাজিয়ে বেরিয়ে আসতেই জিয়াওবাইয়ের মুখোমুখি হয়। জিয়াওবাই আর চোখে গুরুর জন্য শ্রদ্ধা নেই, আছে রাস, ঘৃণা আর হতাশা। সে সরাসরি জিয়াংকে প্রশ্ন করে, কেন আপনি প্রমাণ নষ্ট করছেন? কেন একজন খুনিকে বাঁচানোর চেষ্টা করছেন? সে হাতকড়ি বের করে জিয়াংকে গ্রেফতার করতে চায়। ভেঙে পড়েন জিয়াং। কান্না ভেজা গলায় তিনি সত্যিটা বলে দেন, আমার মেয়েকে ওরা অপহরণ করেছে। তুমি যদি আমাকে আটক করো, আমি আমার মেয়েকে চিরদিনের জন্য হারাবো। গুরুর এই অসহায় অবস্থা দেখে জিয়াওবাই দ্বিধায় পড়ে যায়, আর সেই সুযোগেই জিয়াং পালিয়ে যায়। জিয়াওবাই তখন বুঝতে পারে এই রহস্যের জট খুলতে হলে তাকে সেই পুরনো কেস ফাইলটা দেখতে হবে। সে জানতে পারে বহু বছর আগের সেই গণধর্ষণ মামলার ভিকটিম ছিল লি সংহোর বোন আজেন। 3 জন প্রভাবশালী বাবার বদখাচে ছেলে এই ভয়ঙ্কর অপরাধ করেছিল, কিন্তু 2 জন সাক্ষীর মিথ্যে সাক্ষ্য দেওয়ার কারণে তারা ছাড়া পেয়ে যায়। প্রথম সাক্ষী ছিল এই কেসের ভিকটিম এনিয়া, আর দ্বিতীয় সাক্ষী স্বয়ং ফরেন্সিক ডাক্তার জিয়াং। জিয়াওবাইয়ের পায়ের তলা সরে যায়। সে যাকে আদর্শ মানত, সেই মানুষটা টাকার লোভে ন্যায় বিচারকে বিক্রি করে দিয়েছিল। সে ছুটে যায় লি সংহোর কাছে, তাকে এই ভয়ঙ্কর প্রতিশোধ থেকে বিরত হতে অনুরোধ করে। কিন্তু লি সংহো তার ক্রাচ দিয়ে টেবিলের ওপর আছড়ে ফেলে বলে, এটাই খুনের অস্ত্র। পুলিশের কর্তারা খুশি হন, যাক অবশেষে কেস সমাধান হবে। কিন্তু জিয়াওবাই হাসতে পারে না। সে জানে এই গল্পের শেষটা ভালো হবে না। আর এখানেই গল্প নেয় এক নতুন মোড়। এনিয়ার ঘনিষ্ঠ বান্ধবী আর তার জুয়ারি বয়ফ্রেন্ড জাগে একটা বারে দেখা করছিল। আসলে এই দেখা করার ব্যবস্থাটা জিয়াংই করেছিল। বান্ধবীটি জাগের মদের গ্লাস আর হোটেলের ঘর থেকে তার বীর্যের নমুনা সংগ্রহ করে জিয়াংয়ের হাতে তুলে দেয়। সে জানায় টাকার জন্য নয়, সে এনিয়ার মৃত্যুর প্রতিশোধ নিতেই কাজ করছে। জিয়াংয়ের পরিকল্পনা পরিষ্কার, সে জাগেকে খুনি হিসেবে ফাঁসিয়ে লি সংহোকে নির্দোষ প্রমাণ করবে। কিন্তু জিয়াওবাই সেখানে হাজির হয়। জিয়াং কিছু বলার আগেই তার মাথার পেছনে জোরেদার একটা আঘাত লাগে। সে জ্ঞান হারায়। যে তাকে মেরেছিল সে হলো লি সংহোর সহযোগী আজিয়াং। সেই জিয়াওবাইকে খবর দিয়েছিল যাতে জিয়াংয়ের পরিকল্পনায় কেউ বাধা দিতে না পারে। জিয়াং ছুটে যায় মর্গে। সে এনিয়ার নিথর দেহের পেট কেটে জাগের বীর্যের নমুনা সেখানে ঢুকিয়ে দেয় এবং মদের গ্লাস থেকে নেওয়া আমুলের ছাপ শরীরের একটি গোপন জায়গায় লাগিয়ে দেয়। ভোরের আলো ফোটার আগেই সে একটি নতুন ময়নাতদন্তের রিপোর্ট তৈরি করে। সকাল হতেই লি সংহো তার বয়ান পাল্টে দেয়। সে বলে তাকে জোর করে স্বীকারোক্তি আদায় করানো হয়েছিল।
জিয়াংয়ের সাজানো ছক অনুযায়ী ক্রাচ এবং পায়ের ছাপের প্রমাণ বাতিল হয়ে যায়। আর ঠিক তখনই জিয়াংয়ের নতুন রিপোর্ট এসে পৌঁছায়, যেখানে বলা হয় এনিয়াকে ধর্ষিত করার পর খুন করা হয়েছে এবং প্রমাণ হিসেবে জাগের বীর্য ও আঙুলের ছাপ পাওয়া গেছে। পুলিশ বাধ্য হয়ে লি সং হোকে ছেড়ে দেয় এবং জাগেকে গ্রেফতার করে। হাসপাতালে জিয়াও বাইয়ের জ্ঞান ফেরে। সে পুরনো মামলার ফাইলটা পড়ে পুরো ঘটনাটা জানতে পারে। এনিয়া আদালতে বলেছিল আজহেনের মুখে আনন্দের ছাপ ছিল, আর জিয়াং বলেছিল আজহেনের শরীরে ধর্ষিত হবার কোনো চিহ্ন নেই। মনে হচ্ছে আপসী সম্মতিতে সব হয়েছে, যদিও সে জানত লাশ পানিতে ফুলে যাওয়ায় আসল প্রমাণ নষ্ট হয়ে গেছে। এই দুটো মিথ্যা কথাই একটা পরিবারকে ধ্বংস করে দিয়েছিল। সেদিন থেকেই লি সং হোর মনে প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করে। জিয়াওবাই বুঝতে পারে জিয়াং এখন চরম বিপদে। ওদিকে জিয়াং তার মেয়েকে ফেরত নিতে লি সং হোর বাড়িতে পৌঁছায়। সে তার ভুলের জন্য ক্ষমা চায়, কিন্তু লি সং হো ক্রাচ দিয়ে তাকে পশুর মতো মারতে থাকে। আধমরা জিয়াংয়ের মনে পড়ে যায় সেই দিনটার কথা। মেয়ের চিকিৎসার টাকার জন্য সে অভিযুক্তদের কাছ থেকে ঘুষ নিয়েছিল। লি সং হোর বাবা তার পায়ে পড়ে ন্যায় বিচার চেয়েছিল, কিন্তু সে টাকার কাছে বিবেক বিক্রি করে দিয়েছিল। লি সং হোর বাড়ি থেকে জিয়াং তার মেয়ের ঠিকানা পায়। অনেক কষ্টে রক্তাক্ত শরীরে সে সেখানে পৌঁছায়, কিন্তু ঘরের ভেতরে যা ছিল তা দেখার জন্য কোনো বাবা প্রস্তুত থাকে না। পর্দা সরিয়ে জিয়াং তার বহু প্রতীক্ষিত মেয়েকে দেখতে পায়। সে ফুলের মাঝে শুয়ে আছে, কিন্তু তার নিঃশ্বাস অনেক আগেই থেমে গেছে। কান্নায় ভেঙে পড়ে জিয়াং, কিন্তু আসল সত্যটা ছিল আরও ভয়ঙ্কর, আরও নির্মম। তার মেয়ে দেশে ফেরার দিনই অপহৃত এবং খুন হয়েছিল। জিয়াং যা ফোনে শুনেছিল তা আগে থেকে রেকর্ড করা মেয়ের কণ্ঠ। লি সং হো তার মেয়ে এবং এনিয়া দুজনকেই খুন করেছিল। পুলিশ যে লোহার রডটি খুঁজে পেয়েছিল তাতে এনিয়ার নয়, জিয়াংয়ের মেয়ের রক্ত ছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা ছিল অন্য জায়গায়। লি সং হো এনিয়ার লাশ টুকরো করার পর তার শরীরের একটি অংশ, তার মাথা ফেলে দিয়ে সেখানে বসিয়ে দিয়েছিল জিয়াংয়ের মেয়ের মাথা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। জিয়াং ময়নাতদন্তের সময় যে নিখুঁত সুন্দর শরীরের প্রশংসা করেছিল, সেটা আসলে তার নিজের মেয়ের শরীর ছিল। নিজের অজান্তেই সে তার মেয়ের লাশ কাটাছেঁটা করেছে। বহু বছর আগে জিয়াংয়ের মিথ্যা সাক্ষ্যের কারণে লি সং হোর বোনকে যে লজ্জা পেতে হয়েছিল, আজ সেই একই লজ্জা, ধর্ষিতর মিথ্যা অপবাদ জিয়াংয়ের মেয়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আর এই কাজটা জিয়াং নিজের হাতে করেছে। লি সং হোর প্রতিশোধ এখানেই পূর্ণ হয়। সে জিয়াংকে শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবে চিরদিনের জন্য পঙ্গু করে দেয়। দুঃখে, যন্ত্রণায় আর অনুতাপে পাগল প্রায় জিয়াং গুলি করে লি সং হোকে মেরে ফেলে, কিন্তু তার কষ্ট তাতে কমে না। এই যন্ত্রণা সহ্য করতে না পেরে, নিজেকে ক্ষমা করতে না পেরে, সে নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে জীবনের সব যন্ত্রণার অবসান ঘটায়। নো মার্সি নামের মতোই নির্মম এই সিনেমার গল্প এখানেই শেষ। কিন্তু আমার মনে হয় আসল ভয়টা সিনেমার রক্তারক্তি বা লাশ টুকরো করার দৃশ্যে নয়, বরং এর গভীরে লুকিয়ে থাকা মানুষের জটিল ও অন্ধকার রূপের মধ্যে। একবার ভাবুন তো, আপনি যদি জিয়াংয়ের জায়গায় থাকতেন তাহলে কি করতেন? একদিকে আপনার সন্তানের জীবন, অন্যদিকে আপনার সারা জীবনের সততা। কোনো বাবাই তার সন্তানকে চোখের সামনে মরতে দেখতে চায় না। জিয়াংয়ের একটি ভুল সিদ্ধান্ত তাকে একজন সম্মানিত ডাক্তার থেকে একজন অপরাধীতে পরিণত করে। অন্যদিকে লি সং হো, সে নিজের চোখে দেখেছে কিভাবে টাকা আর ক্ষমতার কাছে ন্যায় বিচার বিক্রি হয়ে যায়। তার বোন আত্মহত্যা করে, বাবা শোকে মারা যায়। বিচার ব্যবস্থা যখন তাকে হতাশ করে, তখন সে নিজেই বিচারক হয়ে ওঠে। তার প্রতিশোধ ছিল ভয়ঙ্কর, কিন্তু তার কষ্টের শুরুটা কি তার হাতে ছিল? এভাবেই একজন অসহায় বাবা একজন ভণ্ড হয়ে ওঠে, আর একজন নির্যাতিত ভাই একজন খুনি হয়ে ওঠে। এই সিনেমাটি শুধু একটি প্রতিশোধের গল্প নয়, এটি কোরিয়ার বিচার ব্যবস্থার দুর্নীতির দিকেও একটি ধারালো আঙুল তোলে। যখন আইন রক্ষকেরাই ভক্ষক হয়ে যায়, তখন লি সং হোর মতো প্রতিশোধের জন্ম হয়। মুভিতে দেখানো পুলিশের অযোগ্যতা, প্রমাণ না পেয়েও প্রেস কনফারেন্সে বড়াই করা, এগুলো সবই সেই পচে যাওয়া সিস্টেমেরই প্রতিচ্ছবি। হ্যাঁ, গল্পে কিছু অসঙ্গতি হয়তো আছে। জিয়াং কিভাবে নিজের মেয়ের শরীর চিনতে পারল না, বা পুলিশের তদন্তে এত গাফিলতি কেন, এগুলো নিয়ে প্রশ্ন উঠতেই পারে। কিন্তু এই ছোটোখাটো ভুলগুলো বাদ দিলে নো মার্সি আমাদের এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। একটি ভুলের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে, এই সিনেমাটি তার এক জ্বলন্ত উদাহরণ। তো বন্ধুরা, আজকের এই রুদ্ধশ্বাস গল্পটি আপনাদের কেমন লাগলো?
যদি আমাদের এই পরিবেশনা আপনাদের মনে সামান্যতম দাগ কেটে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনাদের প্রতিটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। পরের পর্বে আরও একটি চমৎকার গল্প নিয়ে হাজির হব। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।